নমস্কার সকলকে। বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির আরও একটা ক্লাস নিয়ে চলে এলাম। আজ আমরা 26 থেকে 30 পর্যন্ত সবকটা সংখ্যার বিভাজ্যতা অর্থাৎ কোন কোন ধরনের সংখ্যা 26 থেকে 30 দ্বারা বিভাজ্য হয় সেগুলো নির্ণয়ের সঠিক পদ্ধতিগুলি না হয় শিখব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। আচ্ছা, প্রথমেই আমরা শিখব 26 দ্বারা বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ কোন কোন ধরনের সংখ্যা 26 বা 26 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হয়। এর দুটো শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে সংখ্যাটাকে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে সংখ্যাটাকে 13 বা 13 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হতে হবে। এই দুটো শর্ত একই সাথে অ্যাট দ্য সেম টাইম যদি কোনো সংখ্যার ক্ষেত্রে পূরণ করে তবেই সেই সংখ্যাগুলো এই 26 বা 26 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দেখালেই তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা সংখ্যা বললো যে 572, তোমাকে দেখা মাত্রই বলতে হবে সংখ্যাটা 26 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে দেখবো এই দুটো শর্ত পূরণ করছে কিনা এই সংখ্যাটা। তাহলে দেখ, প্রথম শর্ত হচ্ছে সংখ্যাটাকে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হতে হবে। তাহলে কোনো সংখ্যা জোড় বা ইভেন কিনা সেটা কি করে বুঝবো? তার এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট দেখে। কত আছে? 2, তার মানে এটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে প্রথম শর্ত পূরণ করছে। দ্বিতীয় শর্ত বলছে 13 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এই সংখ্যাটাকে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা আমাদের চেক করতে হবে। 13 দ্বারা বিভাজ্যতার নিয়মটা আমি এর আগের একটা বিভাজ্যতার ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, আশা করি সেটা সবারই মনে রয়েছে। তবু আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি। কি ছিল? যে সংখ্যার যত বড় সংখ্যাই থাকুক না কেন তার একদম এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট যেটা রয়েছে সেটাকে আমরা কিছুক্ষণের জন্য কাটা দিয়ে দেবো, মনে করবো ওটা নেই। এরপর ওই সংখ্যাটার 4 গুণ করব। 2 ছিল, 2 এর 4 গুণ করলে কত হয়? হয়ে যাবে 8। ওই আর কি গুণফলটাকে এই অবশিষ্ট যে সংখ্যাটা পড়ে রয়েছে এখন 57, ওটার সাথে যোগ বা অ্যাড করে দেবো। তাহলে 8কে যদি আমরা 57-এর সাথে যোগ করি কত হবে? এটা হয়ে যাবে 65। এই যোগফলটা যদি 13 দ্বারা বিভাজ্য হয় তবেই গোটা বড় সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হবে। 65 কি 13 দ্বারা বিভাজ্য হয়? অবশ্যই 65 কিন্তু 13 দ্বারা বিভাজ্য হয়। 5 13 হয় 65। তাহলে এই বড় সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য হবে। আর এই সংখ্যাটা তো প্রথমেই আমরা জোড় বা ইভেন সেটা পেয়েই গেছিলাম, আবার এখন সেটাও পেলাম যে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে দুটো শর্তই যেহেতু পূরণ করছে তার মানে আমরা বলতেই পারি এই 572টা অবশ্যই এই 26 বা 26 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আবার ধরো একটা সংখ্যা বললো যে 918, তোমাদের দেখা মাত্রই বলতে হবে সংখ্যাটা 26 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে প্রথম আর কি যে শর্তটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হচ্ছে কিনা এই সংখ্যাটা সেটা আমাদের চেক করতে হবে। এককের ঘরের অঙ্ক কত আছে? 8, তার মানে এটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। এবার দেখতে হবে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে ঠিক আগেরটার মতোই সেম জিনিস আমরা চেক করব। এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দেবো, এরপর এর 4 গুণ করব, এটাকে বাকিটার সাথে অ্যাড বা যোগ করে দেবো। তাহলে 4 আর 8 গুণ করলে 4 8 32 হয়, যোগ করে দাও 3, 9 আর 3 হয়ে যাবে 12। 123, 123 কি 13 দ্বারা বিভাজ্য হয়? না, 123 কিন্তু 13 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হয় না। তাহলে দেখো এই 918 এই সংখ্যাটার ক্ষেত্রে প্রথম শর্তটা পূরণ করছে কিন্তু দ্বিতীয় শর্তটা যেহেতু পূরণ করছে না তার মানে আমরা বলবো 918 কিন্তু কখনোই 26 বা 26 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল আর হবে না। আচ্ছা, ধরো এইবার তোমাদেরকে বললো যে 1693, দেখা মাত্রই বলতে হবে 26 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে প্রথম শর্ত কি? জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হতে হবে। এককের ঘরের অঙ্ক কত রয়েছে? 3, 3টা কি জোড় সংখ্যা? না, 3 কিন্তু জোড় সংখ্যা নয়, এটা একটা বিজোড় বা অড নাম্বার। তাহলে দেখো প্রথম শর্তই পূরণ করছে না যেহেতু এই সংখ্যাটা, তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করছে কিনা তা দেখার আমাদের কোনো রকম কোনো প্রয়োজন নেই। তাহলে শুরুতেই আমরা এটাকে কাটা দিয়ে বলবো যে এই সংখ্যাটা কখনোই এই 26 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল আর হবে না। আচ্ছা, ধরো এইবার যদি তোমাদেরকে বলে 2054, তোমাদের দেখা মাত্রই বলতে হবে 26 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ওই একই ব্যাপার, দেখতে হবে সংখ্যাটা জোড় সংখ্যা বা ইভেন কিনা। এককের ঘরের অঙ্ক 4 রয়েছে, তার মানে এটা জোড় সংখ্যা। প্রথম শর্ত পূরণ করছে। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে 13 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে ঠিক ওই সেম কাজটাই করবো, এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, তারপর এর 4 গুণ করো। 4 আর 4 গুণ করলে 4 4 16, এটাকে বাকিটার সাথে আমরা যোগ করে দেবো ঠিক যেমনভাবে করেছিলাম আগেরগুলো। তাহলে এটা 1, এটা 2, এটা 2, 221। দেখে যদি তোমরা বুঝতে পারো এটা 13 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না তাহলে সরাসরি তোমরা লিখে দিতে পারো। যদি না বুঝতে পারো তাহলে ঠিক আবার ওই সেম প্রসেসটাই করবে। এখানে যে আর কি সংখ্যাটা এসছে তারও এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে এটার সাথে 4 গুণ করে বাকিটার সাথে যোগ করে দেবে। 1 আর 4 গুণ করলে 4 একে হয় 4, যোগ করে দাও। তাহলে 22 আর 4 যোগ করলে হয়ে যাবে 26। 26 কি 13 দ্বারা বিভাজ্য হয়? অবশ্যই 26 কিন্তু 13 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এই সংখ্যাটা জোড় সংখ্যাও ছিল আবার 13 দ্বারাও বিভাজ্য হচ্ছে। তার মানে আমরা বলতেই পারি এই যে 2054 এই বড় সংখ্যাটা অবশ্যই অবশ্যই কিন্তু এই 26 বা 26 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। এইবার আমরা 27 দ্বারা বিভাজ্যতার নিয়ম নির্ণয় করতে শিখব, অর্থাৎ কোন কোন ধরনের সংখ্যা 27 বা 27 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেখালেই তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।
ধরো একটা সংখ্যা বললো 783, তোমাদের দেখা মাত্রই বলতে হবে সংখ্যাটা 27 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। আচ্ছা, যে সংখ্যার যত বড় সংখ্যাই থাকুক না কেন তার একদম এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট যেটা রয়েছে সেটাকে আমরা কিছুক্ষণের জন্য কাটা দিয়ে দেবো, অনেকটা আগেরটার মতোই। এরপর এখানে যে সংখ্যাটা ছিল এর 8 গুণ করবে, মানে একে 8 বা 8 দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে 3 ছিল, 3কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 3 8 24। ওই গুণফলটাকে এই অবশিষ্ট যে সংখ্যাটা এখন পড়ে রয়েছে কত 78, এটা থেকে আমরা মাইনাস করে দেবো। তাহলে গুণফলটা হলো 24, তাহলে 78 থেকে 24 মাইনাস করলে কত হয় দেখি, এটা 4, এটা হবে 5। এই বিয়োগফলটা যদি 27 দ্বারা বিভাজ্য হয় তবেই মনে রাখবে এই বড় সংখ্যাটা 27 বা 27 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, 54 কি 27 দ্বারা বিভাজ্য হয়? হয়, কিন্তু 27 দুগুণে হয় 54। যেহেতু এই বিয়োগফলটা 27 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এই বড় সংখ্যা মানে 783 এও কিন্তু অবশ্যই 27 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, ধরো এবার একটা সংখ্যা বললো তোমাদের 896, দেখেই বলতে হবে 27 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক আগেরটার মতো সেম কাজ করব, এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দাও কিছুক্ষণের জন্য। এরপর এর 8 গুণ করো, 6 আর 8 গুণ করলে কত হয়, 6 8 48, ওইটাকে বাকিটা থেকে মাইনাস করে দাও। 89 থেকে 48 মাইনাস করলে কত হয় দেখি, এটা 1, এটা হবে 4, 41। আচ্ছা, 41 কি 27 দ্বারা বিভাজ্য হয়? না, 41 কিন্তু 27 দ্বারা বিভাজ্য হয় না, 27-এর নামটা 41 আসে না। তার মানে এই বিয়োগফলটা যেহেতু 27 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে এই বড় সংখ্যা মানে 896 এও কিন্তু আর কখনোই 27 বা 27 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে না। আচ্ছা, ধরো এইবার একটা সংখ্যা বললো 1458, তোমাদের দেখা মাত্রই বলতে হবে 27 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক আগেরগুলোর মতো সেম কাজ করব, এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দাও কিছুক্ষণের জন্য। 8 ছিল, ওইটাকে কি করবে, 8 গুণ করবে, 8 8 কত হয় 64, ওটাকে বাকিটা থেকে মাইনাস করে দেবো। তাহলে কত হয় দেখি, এটা হবে 1, এটা হবে 8, 81। 81 কি 27 দ্বারা বিভাজ্য হয়? হয়, কিন্তু 27 3-এ হয় 81। তাহলে এই লাস্ট বিয়োগফলটা যেহেতু 27 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এই বড় সংখ্যা মানে 1458 এও কিন্তু অবশ্যই এই 27 বা 27 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, ধরো এইবার একটা তোমাদের সংখ্যা বললো যে 2367, দেখেই বলতে হবে 27 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক একই কাজ করব, এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দাও কিছুক্ষণের জন্য। এরপর এর 8 গুণ করো, 7 আর 8 গুণ করলে কত হয়, 27 56, ওটাকে বাকিটা থেকে মাইনাস করে দেবো। তাহলে করে দাও, এটা হবে 0, এটা 8, এটা হবে 1, 180। তোমরা যদি দেখে বুঝতে পারো এটা 27 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তাহলে তোমরা সরাসরি লিখে দেবে, আর যদি না বুঝতে পারো তাহলে ঠিক আবার ওই আগেরটার মতো সেম প্রসেস করবে, মানে এককের ঘরের অঙ্কটাকে কিছুক্ষণের জন্য কাটা দিয়ে দেবে, তারপর ওটার 8 গুণ করে বাকিটা থেকে মাইনাস করে দেবে। 0 আর 8 গুণ করলে কত হয়, 0ই হয়। তাহলে 18 থেকে 0 মাইনাস করলে হয়ে যাবে 18। আচ্ছা, 18 কি 27 দ্বারা বিভাজ্য হয়? না, 18 কিন্তু 27 দ্বারা বিভাজ্য হয় না, কারণ এই সংখ্যাটা 27-এর থেকে ছোট, তার মানে বিভাজ্য হওয়ার কোনো রকম কোনো চান্স নেই। তাহলে এই বড় সংখ্যা মানে 2367 এরও 27 দ্বারা বিভাজ্য হওয়ার আর কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, ধরো আরেকটা তোমাদের আমি দেখাচ্ছি এক্সাম্পল, বললো 11961, দেখেই বলতে হবে 27 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক সেম কাজটাই করব, এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দাও, এরপর এর 8 গুণ করো, 1 আর 8 গুণ করলে কত হয়, 8 1 8, ওটাকে বাকিটা থেকে মাইনাস করে দাও। এটা হয়ে যাবে তোমাদের 8, এটা হবে 8, এটা 1 1, 1188। এখনও অনেক বড় সংখ্যা আছে, তাহলে আবারও ঠিক সেম প্রসেস করব। এই প্রসেসটা আমরা ততক্ষণ পর্যন্ত করতে পারবো যতক্ষণ না এই লাস্ট বিয়োগফলটা দেখে আমরা বুঝতে পারছি সেটা 27 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। আর 8 আর 8 গুণ করলে কত হয়, 8 8 64, মাইনাস করে দাও বাকিটা থেকে, কত হয় দেখো, এটা হবে 4, এটা হবে 5। আচ্ছা, 54 কি 27 দ্বারা বিভাজ্য হয়? অবশ্যই 54 কিন্তু 27 দ্বারা বিভাজ্য হয়, 27 দুগুণে হয় 54। তার মানে এই বিয়োগফলটা যেহেতু 27 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এই বড় সংখ্যা মানে 11961 এও কিন্তু অবশ্যই এই 27 বা 27 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, তোমাদের আমি এখানে একটা কথা বলে রাখি, এই লাস্ট বিয়োগফলটা দেখে তো আমাদের বুঝতে হচ্ছে যে সংখ্যাটা বড় সংখ্যাগুলো 27 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে তোমাদের এই 27-এর নামতা বা টেবিলটা একটু কিন্তু মনে রাখতে হবে, অন্তত 5 থেকে 6 ঘর পর্যন্ত। আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা 28 দ্বারা বিভাজ্যতার নিয়ম নির্ণয় করতে শিখব, অর্থাৎ 28 বা 28 দ্বারা কোন কোন ধরনের সংখ্যা বিভাজ্য বা ডিভিজিবল হয়। আচ্ছা, 28কে যদি আমরা একটু ভাঙি বা ব্রেক করি তাহলে কি কি পাবো বলো তো? একটা পাবো 4 আর একটা পাবো 7। তার মানে সংখ্যাগুলোকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার এই 7 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে এই দুটো শর্ত একই সাথে অ্যাট দ্য সেম টাইম যদি কোনো সংখ্যার ক্ষেত্রে পূরণ করে তবেই সেই সংখ্যাগুলো এই 28 বা 28 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে।
তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দেখালেই তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাদের একটা সংখ্যা দিয়ে দিল 672, 672। দেখেই বলতে হবে সংখ্যাটা 28 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে আমাদের দেখতে হবে প্রথম শর্ত, মানে 4 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্ত এই সংখ্যাটা পূরণ করছে কিনা। 4 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্ত কী ছিল আমি তোমাদের বিভাজ্যতার প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে সংখ্যাটাকে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হতে হবে, আর তার লাস্ট দুখানা ডিজিট মিলে যে সংখ্যা তৈরি হচ্ছে সেটাকে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এই দুটো শর্ত পূরণ করলে তবেই মনে রাখবে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখি এই সংখ্যাটা জোড় সংখ্যা কিনা, লাস্টের 2 রয়েছে, তার মানে অবশ্যই এটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আর লাস্ট দুখানা ডিজিট মিলে কি হচ্ছে 72, এই 72টা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটাও আমাদের চেক করতে হবে। তাহলে যদি আমরা ভাগটা মুখে মুখে করি 4 দিয়ে, তাহলে এটা হবে 4 একে 4, 3 আর 2 নামছে মানে 32, 4 8টা 32। হ্যাঁ, ভাগটা আমাদের মিলে যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্ত পূরণ করছে। এইবার আমাদের দেখতে হবে 7 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্ত এই সংখ্যাটা পূরণ করছে কিনা। এটাও আমি তোমাদের কিন্তু বিভাজ্যতার এর আগের একটা ক্লাসে দেখিয়েছিলাম। আরেকবার আমি রিপিট করে দিই, কী ছিল, যে সংখ্যাই থাকুক না কেন তার একদম এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাকে আমরা কিছুক্ষণের জন্য কাটা দিয়ে দেবো, তারপর ওটার ডাবল করব বা দ্বিগুণ করব। তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, ওই আর কি যে গুণফলটাকে অবশিষ্ট যে সংখ্যাটা পড়ে রয়েছে এখন 67, ওটা থেকে আমরা মাইনাস করে দেবো বা বিয়োগ করে দেবো। তাহলে কত হয় দেখি, মাইনাস করলে এটা 3, এটা হবে 6। এই বিয়োগফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবেই মনে রাখবে এই গোটা বড় সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। 63 কি 7 দ্বারা বিভাজ্য হয়, হয় কিন্তু 7 নং 63। তার মানে এই লাস্ট বিয়োগফলটা যেহেতু 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এই 672 এও কিন্তু 7 দ্বারা অবশ্যই বিভাজ্য বা ডিভিজিবল হবে। আর একটু আগে তো আমরা দেখেই এলাম এ 4 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্তও পূরণ করছে, তার মানে এই দুটো শর্ত একই সাথে অ্যাট দ্য সেম টাইম যেহেতু পূরণ করছে, তার মানে আমরা বলতেই পারি এই 672 অবশ্যই এই 28 বা 28 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, ধরো এইবার একটা সংখ্যা বললো যে এইদিকে দেখাচ্ছি 984, তোমাদের দেখেই বলতে হবে সংখ্যাটা 28 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে প্রথমে দেখি 4 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্ত পূরণ করছে কিনা, আগে দেখি সংখ্যাটা জোড় সংখ্যা কিনা। হ্যাঁ, এ দেখো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, আর লাস্ট দুখানা ডিজিট কত হচ্ছে 84। তাহলে 84 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। যদি ভাগটা মুখে মুখে করি 4 দুগুণে 8, 4 একে 4, হ্যাঁ মিলে যাচ্ছে ভাগটা, তার মানে 4 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্ত এটা পূরণ করছে। এবার দেখি 7 দ্বারা বিভাজ্যতা নিয়মের শর্ত পূরণ করছে কিনা। তাহলে ঠিক ওই একইভাবে লাস্ট ডিজিটটাকে কাটা দিয়ে এর ডাবল করব, 4কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4 দুগুণে 8, ওটাকে বাকিটা থেকে আমরা মাইনাস করে দেবো, এটা হবে 0, এটা হবে 9। তোমরা যদি দেখে বুঝতে পারো সংখ্যাটা 28 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা তাহলে সরাসরি লিখে দেবে, আর যদি না বুঝতে পারো তাহলে আবার ঠিক ওই সেম প্রসেস করবে, এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দাও, দিয়ে এর ডাবল করো, 0কে 2 দিয়ে গুণ করলে কত হয় সেই 0ই হয়, ওটাকে বাকিটা থেকে মাইনাস করে দাও, এটা মাইনাস করলে হবে 9। 9 কি 7 দ্বারা বিভাজ্য হয় না, 9 কিন্তু 7 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হয় না। তাহলে দেখো এই সংখ্যাটা মানে 984 এই 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্ত পূরণ করলেও যেহেতু 7 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্তটা পূরণ করছে না, তার মানে আমরা বলবো এই 984 কিন্তু আর 28 বা 28 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল কখনোই হবে না। আচ্ছা, ধরো এবার একটা সংখ্যা বললো 1735, তোমাদের দেখেই বলতে হবে সংখ্যাটাই 28 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে দেখি 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্ত পূরণ করছে কিনা। তার আগে আমরা দেখি এটা জোড় সংখ্যা কিনা। এককের ঘরের অঙ্কে 5 রয়েছে, কি জোড় এটা না, এটা কিন্তু জোড় সংখ্যা বা ইভেন নাম্বার নয়। তাহলে দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের প্রথম শর্তই যেহেতু পূরণ করছে না, তার মানে 7 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্ত পূরণ করছে কিনা এই সংখ্যাটা তা দেখার আমাদের আর কোনো রকম কোনো প্রয়োজন নেই। তাহলে শুরুতেই আমরা এটাকে কাটা দিয়ে দেবো যে এই সংখ্যাটা কখনোই কিন্তু আর 28 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে না। আচ্ছা, ধরো এইবার একটা সংখ্যা বললো তোমাদের 3276, দেখেই বলতে হবে সংখ্যাটা 28 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে ঠিক একইভাবে দেখবো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, দেখি সংখ্যাটা জোড় কিনা, লাস্টে 6 রয়েছে তার মানে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। এইবার দেখি লাস্ট দুখানা ডিজিট 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 4 দিয়ে যদি আমরা 76কে ভাগ করি মুখে মুখে কত হবে, 4 একে 4, 3 6 নামছে মানে 36, 4 নং 36, হ্যাঁ ভাগটা আমাদের মিলে যাচ্ছে, তার মানে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্ত পূরণ করছে। এবার দেখি 7 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্ত পূরণ করছে কিনা। তাহলে এককের ঘরের অঙ্কটাকে কাটা দিয়ে দাও, এটার ডাবল করো, 6কে 2 দিয়ে গুণ করলে কত হয় 6 দুগুণে 12, ওটা বাকিটা থেকে মাইনাস করে দাও, এটা হবে 5 1, এটা 3 315। এখনও বেশ বড় সংখ্যা, দেখে বোঝার উপায় নেই এটা 7 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে ঠিক ওই সেম প্রসেস আবার করব আমরা, 5কে 2 দিয়ে গুণ করলে কত হয় 5 দুগুণে 10, ওটাকে বাকিটা থেকে মাইনাস করে দাও, এটা হবে 1, এটা হবে 2 21। 21 কি 7 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই 21 কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয়, 3 7 হয় 21। তাহলে এই লাস্ট বিয়োগফলটা যেহেতু 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে আমরা বলতেই পারি 3276 এও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। আর একটু আগে আমরা দেখে এলাম এ 4 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্তও কিন্তু পূরণ করে ফেলেছে।
তাহলে দুটো শর্তই যেহেতু একই সাথে অ্যাট দ্য সেম টাইম পূরণ করছে, তাহলে আমরা বলতেই পারি এই 3276 অবশ্যই অবশ্যই কিন্তু 28 বা 28 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। এইবার আমরা 29 দ্বারা বিভাজ্যতার নিয়ম নির্ণয় করতে শিখব, অর্থাৎ 29 বা 29 দ্বারা কোন কোন ধরনের সংখ্যা বিভাজ্য বা ডিভিজিবল হয়। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দেখালেই তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা সংখ্যা বললো যে 4, 3, 5, তোমাদের দেখা মাত্রই বলতে হবে সংখ্যাটা 29 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। ভালো করে সবাই তাহলে টেকনিকটা দেখে নাও। যে সংখ্যা আর যত বড় সংখ্যাই থাকুক না কেন, তার একদম এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট যেটা রয়েছে সেটাকে কিছুক্ষণের জন্য কাটা দিয়ে দেবো, মনে করবো ওটা নেই। এইবার ওই ডিজিটটার 3 গুণ করবে, মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে। 3 আর 5 গুণ করলে কত হয়? 3 5 15। ওই গুণফলটাকে এই অবশিষ্ট যে সংখ্যাটা পড়ে রয়েছে ওটার সাথে কি করবে বলো তো? যোগ বা অ্যাড করে দেবে। তাহলে 43-এর সাথে 15 যোগ করে দাও, কত হয় দেখো? এটা হবে 8, এটা হবে 5। এই যোগফলটা যদি 29 দ্বারা বিভাজ্য হয় তবেই মনে রাখবে এই বড় সংখ্যাটা 29 বা 29 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। 58 কি 29 দ্বারা বিভাজ্য হয়? হয়, কিন্তু 29 দুগুণে হয় 58। যেহেতু এই লাস্ট যোগফলটা 29 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে এই বড় সংখ্যা মানে 435 এও কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই 29 বা 29 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, ধরো এবার একটা সংখ্যা বললো 7, 6, 8। দেখেই বলতে হবে সংখ্যাটা 29 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক আমরা সেম কাজ করব, এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাকে কাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তারপর এর 3 গুণ করে দাও। 8 আর 3 গুণ করলে কত হয়? 3 8 24, ওটাকে এই বাকিটার সাথে যোগ করে দাও। তাহলে 76 আর 24 যোগ করলে কত হয় দেখি? 6 আর 4 10 0, হাতে 1, 2 আর 1 3 আর 7 10, 100। 100 কি 29 দ্বারা বিভাজ্য হয়? না, 100 কিন্তু 29 দ্বারা বিভাজ্য হয় না। যেহেতু এই লাস্ট যোগফলটার 29 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে এই বড় সংখ্যাটাও কিন্তু আর কখনোই 29 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে না। আচ্ছা, ধরো এইবার যদি তোমাদেরকে বলে 1, 8, 5, 6, দেখেই বলতে হবে সংখ্যাটা 29 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে ঠিক সেম কাজটাই করবো আগেরগুলোর মতোই, কাটা দিয়ে দাও। এরপর এর কি করবে? 3 গুণ করবে। 6 আর 3 গুণ করলে কত হয়? 3 6 18, ওটাকে বাকিটার সাথে যোগ করে দাও। তাহলে কত হয় দেখো? 8 আর 5 13, 3 হাতে 1, 1 আর 1 2 আর 8 10 0, হাতে 1, 1 আর 1 2, 203। দেখে কি বুঝতে পারছো 29 দ্বারা বিভাজ্য হবে কিনা? যদি দেখে বুঝতে পারো আমি বলছি সরাসরি তোমরা লিখে দিতে পারো। যদি না বুঝতে পারো তাহলে ঠিক আবার ওই সেম কাজটাই করো, কাটা দিয়ে দাও। এর 3 গুণ করো, ওটাকে বাকিটার সাথে যোগ করে দাও। 3 আর 3 গুণ করলে কত হয়? 3 3 9, বাকিটার সাথে যোগ করে দাও। 20 আর 9 যোগ করলে হয়ে যাবে 29। 29কে 29 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই তো 29কে 29 দ্বারা বিভাজ্য হতেই হবে। তার মানে এই বড় সংখ্যাটা এই 1856 এও কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই 29 বা 29 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, ধরো এইবার একটা তোমাদের সংখ্যা বললো যে 3, 7, 4, 2, দেখেই বলতে হবে 29 দ্বারা বিভাজ্য হবে কিনা। ঠিক সেম কাজটাই করব, লাস্ট ডিজিটটাকে কাটা দিয়ে 3 গুণ করে দাও। 2 আর 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, বাকিটার সাথে যোগ করে দাও। 0, 8, 3। দেখে এখনও বোঝার উপায় নেই কারণ সংখ্যাটা বেশ বড়। তাহলে আবার ঠিক সেম কাজটাই করো, 0কে কেটে এর সাথে 3 গুণ করো। 0 আর 3 গুণ করলে তো সেই 0ই হয়, তাহলে এটা হয়ে যাবে 38। 38 কি 29 দ্বারা বিভাজ্য হয়? না, 38 কিন্তু 29 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হয় না। যেহেতু এই মানে ফাইনাল যোগফলটা হচ্ছে না 29 দ্বারা বিভাজ্য, তার মানে এই 3, 7, 4, 2 এই বড় সংখ্যাটাও কিন্তু আর কখনোই 29 বা 29 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে না। চলো আর একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই তোমাদের। ধরো এবার বললো 2, 4, 1, 5, 7, দেখেই বলতে হবে 29 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক সেম কাজটাই করব, লাস্ট ডিজিটটাকে কাটা দিয়ে দাও কিছুক্ষণের জন্য। এর 3 গুণ করো। 7 আর 3 গুণ করলে কত হয়? 3 7 21, ওটাকে বাকিটার সাথে যোগ করে দাও। 5 আর 1 যোগ করলে 6, 3, 4, 2। এখনও অনেক বড় সংখ্যা, দেখে বোঝার কোনো উপায় নেই। আবার তাহলে ঠিক সেম কাজটাই করো, 6কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 6 18, ওটাকে বাকিটার সাথে যোগ করে দাও। কত হয় দেখো? 8 আর 3 11, 1 হাতে 1, এটা হবে 6, এটা 2, 261। এখনও কিন্তু বেশ বড়ই রয়েছে সংখ্যাটা, দেখে এখনও বোঝার উপায় নেই। তাহলে আবার আমরা ঠিক সেম কাজটাই করব, যতক্ষণ না তোমরা এই লাস্ট যোগফলটা দেখে বুঝতে পারছো সেটা 29 দ্বারা বিভাজ্য হবে কিনা, এই প্রসেসটা তোমরা ততক্ষণ কন্টিনিউ করে যেতে পারবে। তাহলে 1 আর 3 গুণ করলে হয় 3 একে 3, এটাকে বাকিটার সাথে যোগ করে দাও। 9, এটা 2, 29। 29 তো অবশ্যই 29 দ্বারা বিভাজ্য হবেই। তার মানে এই বড় সংখ্যাটা মানে 2, 4, 1, 5, 7 এও কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই 29 বা 29 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, এই ফাইনাল যোগফলগুলো দেখেই তো আমাদের বুঝতে হচ্ছে যে সংখ্যাগুলো 29 দ্বারা বিভাজ্য হবে কিনা। সেই কারণে আমি একটু বলছি যে 29-এর অন্তত 5 থেকে 6 ঘর পর্যন্ত নামতা বা টেবিলটা অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে।
এইবার আমরা 30 দ্বারা বিভাজ্যতার নিয়ম নির্ণয় করতে শিখব, অর্থাৎ 30 বা 30 দ্বারা কোন কোন ধরনের সংখ্যা বিভাজ্য বা ডিভিজিবল হয়। আচ্ছা, এখানে দুটো শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট যেটা থাকবে সেটাকে কি হতে হবে বলো তো, সেটাকে 0 বা 0 হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই দুটো শর্ত একই সাথে অ্যাট দ্য সেম টাইম যদি কোনো সংখ্যার ক্ষেত্রে পূরণ করে তবেই সেই সংখ্যাগুলো এই 30 বা 30 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দেখালেই তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা সংখ্যা বললো 870, দেখেই বলতে হবে সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে প্রথম শর্ত কি, এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটকে 0 বা 0 হতে হবে। কি রয়েছে এককের ঘরের অঙ্কে, 0ই রয়েছে, তার মানে প্রথম শর্ত পূরণ করছে। দ্বিতীয় শর্ত বলছে সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের শর্ত কি, যে সংখ্যাই থাকুক না কেন তার ডিজিটগুলোকে যোগ করে দাও। ফার্স্টে 8 আর 7 রয়েছে, কত হয় 8 আর 7 যোগ করলে হয়ে যাবে 15। এবার দেখতে হবে এই যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 15 কি 3 দ্বারা বিভাজ্য হয়? হয় কিন্তু, 3 5 15। এই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই মনে রাখবে এই গোটা বড় সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল অবশ্যই হবে। তাহলে দেখো এই সংখ্যাটা দুটো শর্তই যেহেতু একই সাথে অ্যাট দ্য সেম টাইম পূরণ করছে, তাহলে আমরা বলতেই পারি এই 870 অবশ্যই কিন্তু এই 30 বা 30 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। ধরো এবার একটা সংখ্যা বললো 1640, দেখেই বলতে হবে 30 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে প্রথম শর্ত কি, এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটকে 0 হতে হবে, 0ই রয়েছে। তারপর 3 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা চেক করতে হবে। তো ডিজিটগুলোকে যোগ করে দাও, 1 6 4, 1 আর 6 7, 7 আর 4 11। 11 কি 3 দ্বারা বিভাজ্য হয়? না, 11 কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় না। তার মানে এর অঙ্কগুলোর যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে এই বড় সংখ্যাটাও কিন্তু আর কখনোই এই 30 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে না। তাহলে দেখলে তো একটা শর্ত পূরণ করলেও যেহেতু আরেকটা শর্ত করছে না, সেই কারণে এই সংখ্যাটা কিন্তু 30 দ্বারা বিভাজ্য আর হতে পারলো না, তাই তো। আচ্ছা, ধরো এবার একটা সংখ্যা বললো যে 5790, দেখেই বলতে হবে সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক একইভাবে দেখবো এর এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটে 0 আছে কিনা, দেখো 0ই রয়েছে, তাহলে প্রথম শর্ত পূরণ করছে। এবার দ্বিতীয় শর্ত বলছে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে ডিজিটগুলোকে যোগ করে দিই, 5 আর সাথে কত হতে হয় 12, 12 আর 9 হয়ে যাবে 21। এবার দেখতে হবে 21 কি 3 দ্বারা বিভাজ্য হয়? হয় কিন্তু, 3 সাথে হয় 21। তার মানে দেখো এই সংখ্যাটা এই দুটো শর্তই যেহেতু একই সাথে অ্যাট দ্য সেম টাইম পূরণ করছে, তার মানে আমরা বলতেই পারি 5790 অবশ্যই 30 বা 30 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। আচ্ছা, ধরো এইবার একটা তোমাদের সংখ্যা বললো যে 24053, তোমাদের দেখেই বলতে হবে সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে দেখি প্রথম শর্ত পূরণ করছে কিনা, মানে এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটে এই 0 বা 0 রয়েছে কিনা। দেখো কি রয়েছে 3, 0 কি রয়েছে? 0 তো নেই, তার মানে প্রথম শর্তই যেহেতু পূরণ করছে না, তাই দ্বিতীয় শর্ত পূরণ করছে কিনা তা দেখার আমাদের আর কোনো রকম কোনো প্রয়োজন নেই। তাহলে শুরুতেই এটাকে কাটা দিয়ে বলবো যে এটা কখনোই 30 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল আর হবে না। এবার ধরো তোমাদের একটা বললো যে 69318, দেখেই বলতে হবে সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য হবে নাকি হবে না। তাহলে ঠিক একইভাবে আমরা দেখবো এর এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটে 0 বা 0 আছে কিনা, দেখো 0ই রয়েছে, তার মানে প্রথম শর্ত পূরণ করছে। দ্বিতীয় শর্ত হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, তার মানে ডিজিটগুলোকে যোগ করে দাও, 6 আর 9 করলে 15, 15 আর 3 18, 18 আর 1 19, 19 আর 8 যোগ করলে কত হয় বলো তো, হয়ে যাবে 27। 27 কি 3 দ্বারা বিভাজ্য হয়? হয় কিন্তু, 3 নং 27। তার মানে এই ডিজিটগুলোর যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার মানে আমরা বলতেই পারি এই বড় সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই দুটো শর্তই যেহেতু একই সাথে অ্যাট দ্য সেম টাইম এই সংখ্যাটা পূরণ করছে, তার মানে এই বড় সংখ্যাটা অবশ্যই কিন্তু এই 30 বা 30 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল হবে। তাহলে আমি মনে করি আজকের এই সবকটা সংখ্যার বিভাজ্যতার টেকনিকগুলো তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি প্র্যাকটিস করলে তোমরাও এগুলো খুবই সহজে আর অনায়াসে আয়ত্ত করে ফেলতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।